প্রিয় দর্শক, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। একজন মানুষকে বিপদে ফেলার জন্য একটি মামলাই যথেষ্ট। আপনি যদি একটি মামলার অন্ধকার টানেলে একবার প্রবেশ করেন, তাহলে কবে কিভাবে সেখান থেকে আপনি বের হবেন তা সম্পূর্ণ অনিশ্চিত। এই মামলা চলবে বছরের পর বছর। এই মামলার দুর্ভোগ পোহাতে হবে আপনাকে এবং আপনার উত্তরসূরিকেও। এ ভোগান্তির তো কোনো শেষ নেই। সকালে কোর্টে আসতে হয় আর সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হয়। আর মেন যে সমস্যা মামলার সিরিয়াল, এর সিরিয়াল কবে আসে আর কবে যায়, বছরের পর বছর খালি সিরিয়ালই পড়ে থাকে। আর এই সিরিয়ালে এগোতে গেলে টাকা দিতে হয়। টাকা দিলে সিরিয়াল পাওয়া যায়, তা না হলে সিরিয়াল পাওয়া যায় না। এই থেকে অবস্থা বাংলাদেশের। একটার পর একটা তারিখের পর তারিখ পরে মানুষের হয়রানি তো অবশ্যই হয়, কারণ দূর দূরান্তর থেকে আসে। দীর্ঘদিনে দেখা গেলে একটা মামলা হয়তো 2 বছর 3 বছর 4 বছর 5 বছর, এটা সারা বাংলাদেশে বহমানভাবে হয়ে আসতেছে। হাইকোর্টও এর বাইরে নাই। খাইতে খাওয়া মানুষ, আমরা অনেকবার কোর্টে ঘোরা লাগে, ঘুরতে হচ্ছে, কিন্তু আমরা করবো কাদের কাছে করার তো সুযোগ নাই। আসলে আমাদের যদি মামলা অল্প সহজে শেষ করে দেয় তাহলে আমাদের জন্য ভালো হয়, কিন্তু আমরা এত টাকা দূরিতে আসি, গাড়ি ভাড়া দিয়ে আমাদের খুব কষ্ট হয় ভাই। আমি থাকি নড়াইল, আমার মামলা হাইকোর্টে। আমি উকিলের সাথে ফোনে কথা বলে টাকা পাঠাচ্ছি। উকিল তদবির আছে, তদবিরগুলো না করে আপনার দিনের পর দিন ডেট নিয়ে যাচ্ছে, আমার কাছে পয়সা নিয়ে যাচ্ছে, অথচ আমি শতকে এসে নথি দেখে কিছু করি না। আইনের ভাষায় বলা হয় বিচারে বিলম্ব বিচারহীনতার শামিল। কিন্তু বাংলাদেশে সেই বিচারহীনতার সংস্কৃতিই চলছে। মামলা জটে আটকে আছে আইনের শাসন ও ন্যায় বিচার। প্রায় 50 লক্ষ মামলার চাপে পড়ে পিষ্ট বিচারের বাণী। ন্যায় বিচারের অপেক্ষায় প্রহর গুনছে কোটি মানুষ। প্রেক্ষাপটে এবারে আমরা সেই সব মানুষের কষ্টের কথা শুনব। আমরা মামলা জটের কারণ অনুসন্ধান করব। নিজের কেনা সম্পত্তি, পারিবারিক সম্পত্তি বা অন্যের জমি দখল করা নিয়ে চলে দেওয়ানি মামলা। অন্যদিকে বিভিন্ন অপরাধ ঘটিত ঘটনার মামলা ক্রিমিনাল। ভুক্তভোগী বা বিচারের আশায় সাধারণ মানুষ ছুটে যান রাষ্ট্রের বিচার চাওয়ার একমাত্র ভরসার জায়গা আদালতে। সেই আদালতে গিয়েও সাধারণ মানুষ শিকার হচ্ছেন ভোগান্তির। কারো কারো জীবন থেকে হারিয়ে যায় অর্ধেক বয়স, এমনকি বিচারিক রায় না দেখেও অনেকে মৃত্যুবরণ করেন। মামলার দীর্ঘসূত্রিতা কেন? মামলা করার স্পৃহাটা অথবা প্রতিশোধ পরায়ণ অথবা ক্রাইম এগুলো তো সব বেড়েছে, তো মামলা তো বাড়বেই। মামলা জটের কয়েকটা কারণ আছে। মূল কারণ হলো ক্রিমিনাল মামলাগুলো। গত 15-16 বছর মিথ্যা মামলা, গায়ে মামলা, এই মামলা তো শেষ হয় না। এই মামলাগুলো জামিন চাচ্ছে, ওইখানে জামিন না পেলে হাইকোর্টে আসছে, হাইকোর্টে আসার পরে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাইতেছে, এই লোক কোর্টে ব্যস্ত হয়ে যাচ্ছে। গায়ে মিথ্যা মামলা, ইভেন মামলাগুলো ডেট পড়তেছে নিম্ন আদালতে, মাসের পর ডেট পড়তেছে, মাসের পর মাস, কয়েক বছর লাগতেছে, শেষ হতে কয়েক বছর লাগতেছে। একটা মামলায় ধরেন একটা ফেক কেস, সম্পূর্ণ মিথ্যা মামলা দেখাচ্ছে, কয়েক বছর লাগে শেষ হতে, সৃষ্টি হইতে কিন্তু সময় লাগে না। ইভেন এই সরকার আমলো ডেফিনেটলি যারা অপরাধ করছে তাদের বিরুদ্ধে মামলা হোক স্বাভাবিকই, কিন্তু এখানে কিন্তু অনেক মিথ্যা মামলা হচ্ছে, একই ধারাবাহিকতা চলছে মিথ্যা মামলাগুলো। তো এগুলোর জন্য কোর্টগোনায় একটা মামলা জট সৃষ্টি হচ্ছে। কেন একজন বিচার প্রত্যাশীকে যুগের পর যুগ আদালতের বারান্দায় ঘুরতে হয়? আইনের আমি যেটা বলি যে শুরু আছে শেষ নেই, মানে শেষ নেই, একটা না একটা কিছু অছিলা বের হয়ে যায়। কিন্তু টাইম পিটিশন দেওয়ার মেইন কারণ যদি আপনি জেনুইনও হয়, তাহলে ওই যে বললাম যে এতগুলো পক্ষ, হ্যাঁ, যে কোনো একটা পক্ষের একটা জেনুইন গ্রাউন্ড হতেই পারে। হয়তো 2 পক্ষই রেডি, একদম সব কিছু সাক্ষীটাকে দেখা গেল বিচারক সেদিন আসেনি, কি হবে? হবে না মামলাটা। বা বাদী পক্ষ রেডি, তার সাক্ষী রেডি, বিবাদী পক্ষের লয়ার হার্ট অ্যাটাক হয়েছে, হয় যদি জেনুইন গ্রাউন্ড হয়। আর যদি হয়রানি হয় তাহলে তো হয়। সুপ্রিম কোর্টে যেটা কোনো কোর্টকে মোশন কোর্ট দেয়,
কোনো কোর্টে হিয়ারিং কোর্ট দেয়। তো এতে দেখা যাচ্ছে মোশন কোর্টে মোশনগুলো হিয়ারিং করছে, 7-3 দিন মোশন হচ্ছে, 3 দিনে 300 হচ্ছে বা 400 হচ্ছে। হিয়ারিং ডেটে দেখা যায় 10টা হিয়ারিং হচ্ছে। তো মামলা বেড়ে যাচ্ছে, এই মামলাগুলো জট বাড়ছে এবং সেগুলো আলটিমেটলি লক্ষ 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 হয়ে যাচ্ছে। এই পথ ধরে দুটি পা চলছে 21 বছর। এই পথের শেষ কবে তা জানে না এই ব্যক্তি। পায়ের জুতাতে ক্ষয় ধরেছে। জীবনের শেষ পথে হাঁটতে হাঁটতে আজ তিনি ক্লান্ত। রাজধানীর বাসাবো এলাকার কদমতলা স্কুলের গলি ধরে পাশার পেছনে প্রেক্ষাপটের ক্যামেরা। হঠাৎ তার থেমে যাওয়া। দূর থেকে তাকিয়ে দেখছেন একটি উঁচু ভবন। অপলক দৃষ্টিতে তাকিয়ে তার ভাবনা, নিজের কেনা সম্পত্তি আজ বেদখল। সহধর্মিণীকে হারিয়ে 2 সন্তানকে নিয়ে বেঁচে থাকার মাঝে এই দৃশ্যটি তার প্রতিদিনের। কিছুক্ষণ পর পাশা ছুটে যান সেই ভবনের সামনে। তাকিয়ে দেখতে থাকেন ভবনটি। নিজের সম্পত্তি বাঁচাতে পাশার জীবন থেকে কেটে গেছে 21টি বছর। নিম্ন আদালত থেকে আজ তিনি উচ্চ আদালত, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পথে। কষ্টের টাকায় কেনা ভূমি আজ বেদখল। আদালতে পরিচালনা হচ্ছে মামলা, রাজুকে চলছে শুনানি। বিচারিক আদালতের দেয়া তারিখে তারিখে তার উকিলের চেম্বারে আসা, কাঁধের ব্যাগ থেকে সম্পত্তির কাগজগুলো সাজানোই যেন তার ভাগ্যের নির্মম নিয়তি হয়ে দাঁড়িয়েছে। হাইকোর্টের যে নিয়ম নীতি অনুযায়ী যে মামলার শুনানি হয়, সেগুলো দেখা যায় যে সিরিয়ালে আসে না। এক একটা মামলা 150 বার পর্যন্ত লিস্টে আসে, কিন্তু আমরা শুনানি করতে পারি না। আমি হাইকোর্টের দ্বারে দ্বারে ঘুরতেছি। একজন একটা সিভিল মামলায় একটা বাদীপক্ষ ডেট পাবে 3টা-4টা, তাহলে 20টা স্টেজ লাগবে, 20টা স্টেজ শেষ করতে লাগবে 3-7-21 বছর। তাহলে এইটার জন্য কে দায়ী? তাহলে উচিত কি যে এই টাইম পিটিশন মঞ্জুর না কইরা মামলার ডেট লম্বা লম্বা না দিয়া শর্ট ডেট দিয়া মামলাকে নিষ্পত্তি করা। রাজুকের কাছে আমি তখন বললাম যে তারা তো অন্যায়ভাবে বিল্ডিংটা করতেছে, আপনারা কাজ বন্ধ করান। তখন রাজুক কাজ বন্ধের অর্ডার দিলে তারা সে অর্ডার হাইকোর্টে তারা রাজুকের অর্ডার ভায়োলেট করে রাজুক কাজ বন্ধের নির্দেশ দেয়, কিন্তু সেটা ভায়োলেট করে তারা হাইকোর্টে রিট করে। রিটটা করে 2020 সালে। সেই রিট অদ্যাবধি কোনো নিষ্পত্তি হয় নাই। আমরা যখনই একটা মামলায় সরকারকে বিবাদী করি, মোকাবিলা বিবাদী করি, তাহলেই ওখানে সরকার পক্ষ এজিপিরা এপিআর হয়, ভালো কন্টেস্ট মামলা হবে, তারা জবাব দেয় না। এই যে জবাব দেয় না, কেন দেয় না, এটার কোনো জবাবদিহিতা নাই। কেমন করে দেবেন আপনি? আপনি দেখেন, একটা মামলা যখন শুনানি হবে, বিশেষ করে লোয়ার কোর্টে যখন হবে, তখন বাদীপক্ষের সাক্ষীদেরকে উপস্থিত থাকতে হবে, বাদীপক্ষের লয়ারকে উপস্থিত থাকতে হবে, বিবাদী পক্ষের সাক্ষীকে উপস্থিত, সাক্ষী না হলেও বিবাদী পক্ষের লয়ারকে উপস্থিত থাকতে হবে, বিবাদী পক্ষকে উপস্থিত থাকতে হবে, জজ সাহেবকে উপস্থিত থাকতে হবে। এখন এতগুলো মানুষের মধ্যে যখন যে কোনো একটা পক্ষ কোনো একটা মানে জেনুইন গ্রাউন্ডেও তারা অনুপস্থিত থাকতে পারে, আর তারপরে হয়রানিমূলক মামলা যেগুলো, সেগুলো তো বোঝেনি কি হয়। তো এই যে একটা এতগুলো মানুষের একটা মানে এতগুলো মানুষকে নিয়ে একটা হিয়ারিং, সেখানে একটা পুঁতি যদি পড়ে যায়, তাহলে কিন্তু সেদিন সেই মামলাটা হয় না। এমনই এক ঘটনা রাজধানীর মান্ডা এলাকায়। পড়াশোনা না জানা মজিবর জানেন না কিভাবে পৈতৃক সম্পত্তি ফিরে পাবেন। প্রেক্ষাপটকে এভাবেই দেখাচ্ছেন পারিবারিক সম্পত্তি। 1 যুগের বেশি সময় ধরে পরিচালনা করে আসছেন মামলা। সমস্যা কয় ওখানে কয় অগু, আমরা কই আঙ্গু। আবার মাঠ পর্চায় ইয়ের মরে সব আমার বাপদাদার নাম, অগু কোনো নাম নাই, ওরা কয় আঙ্গু। এই সমস্যা ওরা দিছে মামলা করে, এই মামলা করে দেওয়ার পরে আমরা 10 বছর ধরে এই মামলা হরণি। রাজধানীর খিলগাঁওয়ের 3 কাঠা জমি নিয়ে চলছে মামলা। আমাদের এই জমিটা 2009 সালে আমরা মামলা করি। আমাদের সিটি জরিপ হয় নাই, বিপিতে আমাদের সিটি জরিপ আমাদের নামে ছিল। ভূমি কর্মকর্তাদের মানে অসুবিধার দরুন আমাদের নামে হয় নাই। এই মামলাটা করি আমরা 2009 সালে, আমার বাবা করেন, উনি মারা গেছেন 2014-তে। 2018-তে আমরা মামলায় রায় পাই, কিন্তু কিছু আইনত জটিলতা মানে উকিলদের ভুলের কারণে আমরা আজকে পর্যন্ত করতেছি। আধা কাটা জায়গা আমাদের কম উঠছে 3 কাঠার থেকে,
এটার জন্য আবার আমরা করছি, মামলা করছি, আপিল করছি। জমি ভাগাভাগির জন্য যখন একটা মামলা দায়ের হয় তো 1 বছর 2 বছর পরে কিন্তু আরো পার্টি বেড়ে যায়, কারণ একজন মারা যায়, মারা গেলে তার ছেলে মেয়ে সব ঢোকে, এই ঢুকতে ঢুকতে 332 জন না কতজন ছিল হলো পক্ষ, আর মামলাটা হয়েছে 57 বছর আগে। তো এই এরকম অবস্থা। হ্যাঁ, এবং সবচেয়ে মজার কথা যে এই যে আমরা এত কষ্ট করে, এত অঙ্ক কষে, এত করে কষ্ট করে আমরা জাজমেন্টটা দিলাম, ভাবলাম যে যাক 57 বছর পর বিচার পেল সবাই, কিন্তু পেল না। সেটা আবার যাবে অ্যাপিলে, সেখানে পছন্দ না হলে যাবে একেবারে উপরের কোর্টে। তো এই যে, এবং মানে এরপরে যদি প্রিভি কাউন্সিল থাকতো, যেটা আগে ছিল ব্রিটিশ আমলে, তাহলে মনে হয় সেখানেও যেত। তো এই যে কি বলবো, আবার যদি আপনি পথ বন্ধ করে দেন যে হ্যাঁ উনি যেটা জাজমেন্ট দিয়েছে সেটাই থাকবে, সেটাই ফাইনাল, সেটাও তো হবে না। ব্যবস্থাটাই কেমন যেন একটা গোলমেলে। মামলা জট কিভাবে একজন মানুষের জীবনে চিরস্থায়ী দুঃখ আর যন্ত্রণা নিয়ে আসে, তার আরও কথা শুনব একটা বিরতির পর। দেওয়ানি মামলা পরিচালনা করছেন এই আইনজীবী, যার গবেষণাগারে রয়েছে একটি সংগ্রহশালা। দেখাতে থাকেন কিভাবে মামলার কার্যক্রম দ্রুত করা যায়। সিভিলের আইনজীবী যদি না বাড়ে তাহলে আমাদের দ্রুত মামলা নিষ্পত্তি হবে না। সে কারণে আমাদের এখানে একটা ট্রেনিং সেন্টার, এই ট্রেনিং সেন্টারে আমরা এই দেয়ালটাকে এমনভাবে সাজাইছি যে যে কোনো কেউ বসলে, ক্লাসে আসলে অনেক কিছু জানতে পারে। মামলা দ্রুত নিষ্পত্তি না হবার পেছনে কি কারণ? তাহলে আমরা প্রথম কারণ ধরতে পারি মামলাটা যথাযথভাবে ফাইল হয় না, তাহলে যথাযথভাবে ফাইল করা উচিত। দ্বিতীয়ত সমনটা যথাযথভাবে দ্রুত জারি করা উচিত। সমন জারি না হওয়ার কারণে এই মামলার বড় ধরনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হয়। তারপরের কারণ হয়েছে অযথা টাইম পিটিশন দেওয়া। বিবাদী পক্ষ আসে, টাইম পিটিশন দেয়, জবাব দিচ্ছি, কোর্ট মঞ্জুর মঞ্জুর মঞ্জুর। এটা হলো যে এটা অ্যাকচুয়ালি আমাদের প্রথা হয়ে গেছে, প্র্যাকটিস হয়ে গেছে। এটা সিভিল মামলায় নিম্ন আদালত দেখেন বুঝে চলে যাচ্ছে, শুধু সাক্ষী হাজির, বিপক্ষ হাজির, সময় চাচ্ছে, টাইম নিচ্ছে। তো এগুলো আমার মনে হয় যে প্রত্যেক জায়গাতেই কিন্তু আনরিজনেবলি যে কেউ যদি অ্যাডজনমেন্ট নেয়, কস্ট ইম্পোজ করা উচিত। আমি মনে করি আনরিজনেবলি, অযৌক্তিক কোনো আপনার সময় চাইলে কস্ট ইম্পোজ করা উচিত। 2-3 বার কস্ট ইম্পোজ করার পর আর কোনো সময় দেওয়া উচিত না, তাহলে কিন্তু তাদের শেষ হয়ে দেবে। কোর্টের মেকানিজম চেঞ্জ করতে হবে, আমরা নিউ এরা সৃষ্টি করতে হবে, নতুন যুগ সৃষ্টি করতে হবে। না হলে কিন্তু আমরা সবসময় বলে আসছি মামলার জট। এখন না, আমি হিসেবে এই পেশাতে আসার পরেই হাত থেকে 32 বছর আগেও শুনছি মামলার জট, 32 পরেও শুনছি, হয়তো আবার 32 বছর পরেও এইভাবে চলতে থাকলে আরও মামলার জট বাড়বে। আমরা কেউ এককভাবে এই চাপটা কমাতে পারবো না, এবং বিচারকরা সমষ্টিগতভাবেও কমাতে পারবে না। পুরো ব্যবস্থা নিয়ে চিন্তা করতে হবে, মানে আপনার কোর্ট বাড়াতে হবে, বিচারক বাড়াতে হবে। এবং ইদানিং যেটা হয়েছে যে লিগাল এইড, এটা 2000 সালে প্রথম হয়েছিল। তো এই লিগাল এইডে এখন কিন্তু পারিবারিক মামলাগুলো প্রথমে সেখান থেকে একটা প্রাথমিক হিয়ারিং হয়ে তারপরে মেইন কোর্টে আসছে। তারপরে নেগোসিয়েশনের একটা ব্যাপার আছে, এবং সেখানে লিগাল এইড অফিসার একজন আমাদের বিচারক থাকেন। তো সেখানে একটা ছাঁকুনির ব্যবস্থা করা হয়েছে, সেই হিসাবে কিছুটা হয়তো কমবে। শুধু রাজধানীতেই নয়, দেশের প্রতিটি জেলায় দেওয়ানি মামলা পরিচালনা করতে গিয়ে আজ নিঃস্ব অসংখ্য মানুষ। মামলা পরিচালনা করতে তাদের অনেকেরই নেই কোনো অভিজ্ঞতা। এমনই একজন ব্যক্তি যিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে ঘুরছেন, ছুটছেন আইনজীবীদের পেছনে। আইনজীবীর বোঝানোর চেষ্টা কিভাবে মামলা পরিচালনা করতে হবে, কোথায় যেতে হবে। ওনারা আবার আইন কানুন সম্পর্কে অজ্ঞ, কিভাবে কি প্রসেস, কি প্রসিডিউর, প্রথমে কোথায় জামিন চাইতে হবে। তো আসলে মামলা আমাদের মিথ্যাও হয়, আবার সত্যও হয়, আবার শত্রুতামূলকও হয়। এগুলো আমরা ফাইন্ড আউট করে এবং মামলার গ্র্যাভিটি অনুযায়ী শেষ পর্যন্ত জামিনের বিষয়টা বিবেচনা করা হয়। আদতে তারা বুঝতে পারছেন কতটা? আমরা কিছু জানি না, উকিলেরা যেভাবেই আমাদের মামলাটা নেওয়ার লাগবে ওইভাবে নেবে, মামলাটা চলবে। প্রতিদিন রাজধানীর নিম্ন আদালত প্রাঙ্গণে বিচারের জন্য এভাবে মানুষের ছুটে চলা।
আইনজীবীদের ব্যস্ততা এক কোর্ট থেকে অন্য কোর্টে, নিম্ন আদালতের বিচারের পর কেউ কেউ ছুটে যান উচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টে। বিভিন্ন মামলার বিচার প্রার্থী আর আইনজীবীদের এই ব্যস্ততা, অসংখ্য চেম্বার আর এই চেয়ার টেবিলে একাধিক মামলার ফাইল, কবে কার মামলা নিষ্পত্তি হবে তা আসলে কে জানে। এটি আইনজীবীদের চেয়ার, রাষ্ট্রের বিচার কাজের সাথে যারা আইনি অভিজ্ঞতা নিয়ে নিয়োজিত আইন পেশায়। মামলা জটে তারা কতটা বেগ পাচ্ছেন? জট হওয়ার পিছনে মূল কারণটাই হচ্ছে যে এখন যে পরিমাণ মামলা হাইকোর্টে আসে ঠিক সেই পরিমাণে ডিসপোজাল হয় না, শুনানি হয় না। কারণ কি, একটা কারণ হচ্ছে যে দেখা যায় যে কোর্টের সংখ্যা অপ্রতুল, আর একটা হচ্ছে আমাদের আরেকটা জিনিস হচ্ছে ইদানিংয়ের মধ্যে ঘন ঘন কোর্টগুলো চেঞ্জ হয়েছে। আপনার 5ই আগস্টের পরে দেখেছেন যে যেভাবে চেঞ্জ হয়েছে কোর্টগুলা, এক এক সময় এক এক কোর্ট নতুন নতুন কোর্ট হয়েছে, আবার কোর্টটা রিশাফেল হয়েছে। যখন একটা কোর্টে দীর্ঘদিন শুনানির জন্য একটা মামলা প্রতীক্ষায় থাকে, হঠাৎ করে সেই কোর্টটা যখন চেঞ্জ হয়ে যায় তখন তো সেই মামলাটা শুনানি করা যায় না। দেওয়ানি মামলার রায় পেতে, নিজের সম্পত্তি ফিরে পেতে পাশা, মজিবর কিংবা কয়েকশো মাইল পথ পাড়ি দেয়া ঢাকায় আসা গ্রামের এই ব্যক্তিটিই শুধু না, রাষ্ট্রের নাগরিকদের অধিকার, সংবিধানের তৃতীয় স্তম্ভ আজ মামলা জটে জর্জরিত কেন? সিভিল কেসগুলোতে আমি দেখেছি 35 বছর আগে, 40 বছর আগে এবং 45 বছর আগে হয়তো একটা দেওয়ানি মামলা মুন্সিপ কোর্টে হয়েছে, মানে সিভিল জাজের কোর্টে। তারপরে সেটা আসলো সাব জাজের কোর্টে, ডিস্ট্রিক্ট জাজের কোর্টে, হাইকোর্ট ডিভিশনে, দেন অ্যাপিলেট ডিভিশনে। এই করতে করতে 30, 35, 40 বছর চলে যায় সিভিলগুলোতে। স্বাধীন বিচার ব্যবস্থা হয়েছে, সচিবালয় হয়েছে এবং নিম্ন আদালত, উচ্চ আদালত সবগুলোই একীভূত করে মাননীয় প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের অধীনে আসছে। এগুলো বোধহয় চিন্তা করা উচিত নতুন করে। মামলা জট কমাতে হলে বিচারপতি আর নিয়োগ করতে হবে অনেক। নাম্বার 1, সৎ বিচারপতি, সৎ ব্যক্তির সম্পন্ন মেধাবী সম্পন্ন বিচারপতি নিয়োগ করতে হবে। 2 হলে প্রত্যেকটা বেঞ্চকে আপনার যদি সিভিল মোশন দেন, আবার তার হিয়ারিংয়ে দেবেন। আপনি কোনো কোর্টে হিয়ারিং দিচ্ছেন, কোর্টে কোনো মোশন দিচ্ছেন আপনি, তাইলে কিন্তু হিয়ারিং মনে হচ্ছে আগাচ্ছে না। প্রত্যেক কোর্টে 2 দিন মোশন, এটা কথা, 3 দিন মোশন, 3 দিন হিয়ারিং, 2 দিন হিয়ারিং রাখতে বাধ্যতামূলক রাখতে হবে। তাহলে কিন্তু মাননীয় বিচারপতির মধ্যেও কিন্তু মানসিকভাবে কোনো রকম দুর্বল সৃষ্টি হবে না, কমপ্লেক্স সৃষ্টি হবে না, আমি মনে করি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ঘটছে অপরাধ। সেই অপরাধে ভুক্তভোগীরা বিচারের দাবিতে ছুটে যান আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। পরবর্তীতে তদন্ত প্রতিবেদনের উপরে চলে বিচার কাজ। সেসব মামলার কি অবস্থা? ক্রিমিনালগুলোতেও কিন্তু কিছু কিছু মামলায় যথেষ্ট বছর যায়, তাই না? কারণ আমি ডেথ রেফারেন্স কোর্টে ছিলাম, সেখানে আমরা দেখেছি যে 10 বছর ডেথ সেলে, আপনি জানেন কিনা যে একটা যখন ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যখন ডেথ পানিশমেন্টটা দেয়, ক্যাপিটাল পানিশমেন্ট দেয়, তখন তাকে ডেথ সেলে পাঠানো হয়। ডেথ সেলটা হলো একদম, আপনি দেখলে বুঝতে পারবেন যে কীরকমভাবে থাকে মানুষ। তো সেখানে 8 বছর 10 বছর থাকার পরে মামলাটা রেডি হয়, হাইকোর্ট ডিভিশনে ডেথ রেফারেন্স কোর্ট হয়, তারা শুনে। তো এই যে আমি তাই ভাবি যে এটার থেকে কিভাবে পরিত্রাণ হওয়া সম্ভব। রাজধানীর তেজগাঁও এলাকার তেজকুনিপাড়া এলাকার পথে প্রেক্ষাপট। আমরা ফিরে যেতে চাই 1997 সালের 27 মার্চ। নিজ বাসা থেকে হেঁটে 2 মিনিট পথের দূরত্বে গালিবের হেঁটে চলা। সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছিলেন মাহমুদুল হক খান গালিব। যে জিনিসটা কোনো কিছু হয় নাই, এটা নিয়ে আবার কাটাকাটি করে তারা চায় না। বিচার পাই না, তার বিচার এ সময় অপরাধ জগতে চলা আন্ডারওয়ার্ল্ড জগতের অনেক ঘটনাই বর্তমান সময় অজানা। ঢাকার জর্জ কোর্ট এলাকায় হুমায়ুন কবির মিলনকে হত্যা করে সিনেমার স্টাইলে। এয়ারপোর্ট এলাকা ঘিরে স্বর্ণ চোরাচালান, যাকে কেন্দ্র করে 2000 সালে আলোচিত এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দেন শীর্ষ সন্ত্রাসী টোকাই সাগর। মিলনের স্ত্রী ডলির করা মামলা আজ থেমে গেছে তার মৃত্যুর পর। মামলা জট থেকে মুক্তির উপায় কি? এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। ততক্ষণে একটু চিন্তার বিরতি নিয়ে আসি।
ইরফান খান রাকিব 10ম শ্রেণীর ছাত্র। 2019 সালে তাদের সাথে কি ঘটেছিল? তার ব্যবহৃত গাড়িটি কি সেদিন দুর্ঘটনার শিকার হয়েছিল? কৌতূহল থেকে চাঞ্চল্যকর ঘটনাটি মোড় নেয় হত্যাকাণ্ডের দিকে। দুমড়ে মুচড়ে পড়া গাড়িতে থাকা বাকিরা অক্ষত থাকে কিভাবে? বাকি বন্ধুদের ভূমিকা ও পুলিশের মামলার এজাহার পরিবর্তন সহ সেদিনের হত্যাকাণ্ড নিয়েও পরিবারটির রয়েছে নানা প্রশ্ন। এটা করি নাই, ওর ওই ভুল হয়েছে জীবনে, ওর কথা মতো জিনিসটা করা উচিত ছিল অন্তত আমার। আমি করি নাই জিনিসটা। তেজগাঁ শিল্পাঞ্চল থানায় যদি সব কিছুই পাওয়া যায়, আসামি পাওয়া গেল, রাকিবের মৃতদেহ পাওয়া গেল, রাকিবের গাড়ি পাওয়া গেল, তাহলে কেন তেজগাঁ শিল্পাঞ্চলে আমার রাকিবের হত্যার মামলা গ্রহণ করলো না কেন? হত্যা মামলা লেখা আছে, সেটা গ্রহণ না করে 18 ঘন্টার ভিতরে তারা তাদের অলৌকিক শক্তি এবং রাজনৈতিক প্রভাব, অর্থের বিনিময় পুলিশদেরকে টাকা দিয়ে ক্রয় করছে এবং ক্ষমতা, দুইটা একসাথে করছে, টাকা এবং ক্ষমতা। আমি মানে চূড়ান্তভাবে বিশ্বাস করি যে আমাদের তদন্তকারী অফিসাররা ভীষণ ভালো, ভীষণ অ্যাক্টিভ, ভীষণ এফিশিয়েন্ট, কিন্তু তাদেরকে যদি ওই অদৃশ্য শক্তির পিছনে কাজ না করে, তাদেরকে যদি স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়, তাহলে তারা খুব ভালো রিপোর্ট দিতে পারবে। কারণ তারা চমৎকার, তারা অনেক এফিশিয়েন্ট, অনেক এফিশিয়েন্ট, কিন্তু তাদেরকে কি আপনি কাজ করতে দিচ্ছেন? আপনি যেসব মামলার কথা আপনার মনে আছে, আপনি মুখে বলছেন না, আপনি খোঁজ নিয়ে দেখেন সেটার পিছনে কোনো মানে বড় রাঘব বোয়ালের কোনো একটা আশীর্বাদ আছে। পুলিশ রিপোর্ট যারা দিচ্ছে, মিথ্যা দিচ্ছে, তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্ট প্রসিডিং ড্র করার জন্য বাধ্য করে থাকতে হবে। একটা দুইটা সারে যদি 15টা এরকম সব মিথ্যা মামলা আসতেছে, তখন এদের বিরুদ্ধে যদি ডিপার্টমেন্ট প্রসিডিং ড্র করা হয়, তো পরবর্তী পর্যায়ে এইসব আইউরা, পুলিশ আইউরা তখন দেখা যায় তার সাবধান হয়ে যাবে, ভবিষ্যতে মিথ্যা রিপোর্ট দেবে না, মিথ্যা মামলা কারোর প্রসিকিউট করবে না। আর ক্রিমিনাল কেসের জন্য আরও যেটা হলো যে রাষ্ট্র যদি, যেটা অনেক দেশে আছে, এটা আমাদের অনেক দেশে আমাদের দেশে ইনোসেন্ট অনেক প্রসিকিউট করা হয়। একটা ঘটনা ঘটলে 1 জন বা 2 জন দায়ী, 15 জন 100 জন আসামি করা হয়। এদিকে আলটিমেটলি ট্রায়ালও 2-3 জনের হয়তো সাজা হচ্ছে, আর সবাই খারাপ হয়ে যাচ্ছে। একটা ট্রায়াল শেষ যে 5-7 বছর লাগতেছে। একটা ছেলে 20 বছর বয়স, সে কিন্তু তার পড়ালেখা শেষ হয়ে গেছে, তার পড়ালেখা আর করতে পারছে না। একটা লোক চাকরি করে, চাকরি শেষ, চাকরি পাচ্ছে না, বুঝে ব্যবসা করে, ব্যবসা সে নষ্ট হয়ে গেছে। এই জন্য আমার মনে হয় রাষ্ট্র থেকে একটা ক্রিমিনাল কম্পেনসেশন বোর্ড করা উচিত। একমাত্র সন্তানের বিচারের কাজ আর তদন্ত যখন ধীর গতিতে, ঠিক তখনই মাঠে নামে দীন মোহাম্মদ। নিজেই তদন্ত শুরু করে সন্তানের হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা। সেদিন কি ঘটেছিল? প্রথম কথা বলতে গেলে যে 5/7/2019 তারিখে জয় আমাদের মন্ত্রীপাড়া বেলি রোড 30 সামনে, অফিসার্স ক্লাবের সামনে আগে একটু, ওইখানে রাকিবকে মারতে চেয়েছিল জয়, এবং ওইটা রাকিবের অনেক বন্ধু বান্ধবরা জানে, এবং রাকিব আমাকেও জানাইছে, এবং রাকিবে আমার মেয়ে লন্ডন থাকে, রাকিব তার বোনেরও জানাইছে জয় আমাকে মারতে চাইছে, এবং মেরে একেবারে বালির ভিতরে কুপে একবার মাথাটা শুধু রাখবে। এলো 5/7/2019 তারিখে। সেদিকেও লক্ষ্য দেয় এই পুলিশের তদন্ততে, কারণ বেলি রোড মন্ত্রীপাড়া ভিআইপি এরিয়া, ওইখানে যে সিসি ক্যামেরা ছিল এটা তো ডিস্ট্রয় হওয়ার কথা না, এটা লংজিভিটি থাকে, হার্ড ডিস্ক থাকে। তো সেখান থেকে যদি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করতো, তাহলে দেখা যেত ওই টপে যে রাকিবকে ওইখানে একটা গন্ডগোল হয়েছে, ক্লিয়ার হয়ে যেত রাকিব হত্যা করে নাই। মন্ত্রীপাড়ার মতো যদি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ না করে, তাহলে আসলে কি পুলিশ ন্যায় কাজ করছে না অন্যায় কাজ করছে একটা স্কুল ছাত্রের হত্যার ব্যাপারে? 1 2 নম্বর হলো 6/7/2019 তারিখে রাকিবকে বাসার থেকে 2 জন লোক ডেকে নিয়ে গেল, একজনের সাদা শার্ট গায়ে আর একজনের গেঞ্জি পরনে, 2 জন নিয়ে গেল। আমার কাছে ভিডিও ফুটেজ আমি সংগ্রহ করতে পারলাম 2টা সিসি ফুটেজ থেকে, কিন্তু তেজগাঁ শিল্পাঞ্চল থানায় তারা সংগ্রহ করতে পারলো না এবং করলো না। এবং রাকিব হত্যা হওয়ার পরে রাকিবের গাড়িটা দুমড়ে মুচড়ে কোনো কিছুতে ভেঙে তারা দেখাইছে অ্যাক্সিডেন্ট। উৎস জনতা ধরলো যে গাড়িটা ফ্লাইওভারের উপর দিয়ে নেমে গেছে, এটা বলছে কি এটা কথিত সাদি, এটা কিন্তু কোনো অডিয়েন্স মানে সাধারণ লোক বলে নাই যে ফ্লাইওভারের উপর দিয়ে নামছে। আমার প্রশ্ন,
এইখানে যদি ফ্লাইওভারের উপর দিয়েই নামে গাড়িটা, তাহলে ফ্লাইওভারের উপরে 3টি সিসি ক্যামেরা লাগানো আছে। একটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করলো না কেন হাতিরঝিল এবং তেজগাঁও? রাকিবের মৃতদেহ পাওয়া গেল শিল্পাঞ্চল থানার আওতাধীনের ভিতরে বিজি প্রেসের কোনায় পেট্রোল পাম্পে। এখনও না হলো 20 থেকে 30টা ক্যামেরা সিসি ক্যামেরা লাগানো আছে, ওই পেট্রোল পাম্পে সংগ্রহ করলো না। তার পাশে একটা গাড়ির শোরুম আছে, সেখানেও সিসি ফুটেজ ক্যামেরা লাগানো, সেখান থেকে করলো না। বিজি প্রেসে কি আপনি মনে করেন যে সিসি ক্যামেরা লাগানো থাকে না? এত বড় একটা দায়িত্বকৃত একটি স্থান করে নেই। রাকিবকে হত্যা করছে পরিকল্পিত, হত্যাকারী বাঁচাইলো কারা? ফুল স্পিডে ছাড়ার পর রাকিব একটু শুইছে আর কি, চোখটা লাগলো, লাগার পরে সাথে আর কি ভেব আছে না, যেটা আর কি ইলেকট্রিক যে ভেবটা, ওই ভেব দিয়ে আর কি পিছনে বাড়ি মারে। শুনছে বাড়ি মারার পরে ও আর কি সেন্সলেস, যেমন হয় না পিছনে মাথা মারলে যে সেন্স নেই, ওই সেন্সলেস হয়ে যায়। তারপরে হ্যাঁ পাঁচ বাড়িটা আর কি সাথে। এরপর হচ্ছে যে এসানের যারা সিন্ডিকেট ছিল আর কি, রাফিন, এসান, সাবাব সবাই মিলে আর কি রাকিবকে যে এলোপাথারি দিয়ে আর কি মারছে এখানে মারার পর আর কি ওইখানে আর কি ও মরে গেছে আর কি। সর্বশেষ সুপ্রিম কোর্টের মামলা নিষ্পত্তি প্রতিবেদন থেকে জানা যায়, সারা দেশের আদালতগুলোতে বিচারাধীন মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে 46,52,000-এ। 1 বছর আগেও এই সংখ্যা ছিল 44,43,000। গত 30 জুন পর্যন্ত আপিল বিভাগে জমা হওয়া মামলার সংখ্যা পৌঁছেছে 37,002টিতে। গত বছরের একই সময়ের চেয়ে এই সংখ্যা 8,000-এর বেশি। হাইকোর্টে মামলা জমতে 6,16,000-এ পৌঁছেছে। নিম্ন আদালতগুলোতে এই সংখ্যা প্রায় 40 লাখ। এই অবস্থায় বিচার প্রার্থী কি তাহলে নীরবে কাঁদবে, নিঃস্ব হবে, ভোগান্তিতে থাকবে? পাশা, রাকিবের বাবা, গালিবের স্ত্রী শম্পারা কি পরকালের জন্যই রেখে দেবে তাদের বিচার? প্রিয় দর্শক, দেশে যদি এভাবেই বিচারের অপেক্ষায় থাকে লক্ষ লক্ষ মামলা, তাহলে আইনের শাসন ও ন্যায় বিচারের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। মানুষের মধ্যে তৈরি হবে হতাশা, আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা বাড়বে। আমরা নিশ্চয়ই সেরকম পরিস্থিতি চাই না। আর তাই মামলা জ্বর দূর করতে হবে যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে। শুধুমাত্র কথা না, কাজ করতে হবে। না হলে বিচারের বাণী নীরবে কাঁদবে। আজ এ পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।